আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেম্বার্স অফ দ্য লোকসভা এবং মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা নিয়ে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টস গুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। আজকের ভিডিওতে মেম্বার্স অফ দ্য লোকসভা এবং মেম্বার্স অফ দ্য বিধানসভাকে আমরা এই 16টা পয়েন্টের ভিত্তিতে তুলনা করব। এর আগের ভিডিওতে আমরা সেন্ট্রাল লেভেলের দুটো আইন পরিষদকে এবং স্টেট লেভেলের দুটো আইন পরিষদকে একে অপরের সাথে তুলনা করেছিলাম। তার সাথে আপার হাউসগুলোকেও আমাদের তুলনা হয়ে গেছিল। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো, অবশ্যই এই ভিডিওটার আগে ওই ভিডিওগুলো দেখো, তাহলে এই ভিডিওটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমরা সেই সেম 16টা পয়েন্টের ভিত্তিতে মেম্বার্স অফ দ্য লোকসভা এবং মেম্বার্স অফ দ্য বিধানসভাকে তুলনা করব। ভিডিওটা একবার পজ করে এই 16টা পয়েন্টের উপরে তোমরা চোখ বুলিয়ে নাও। আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন, লিগ্যাল স্ট্যাটাস, অর্থাৎ লোকসভা এমপি এবং এমএলএদের আইনি অবস্থান কি রয়েছে। তো এরা দুজনেই কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে, অর্থাৎ আমাদের দেশের যে সবচেয়ে উচ্চতর পদগুলো রয়েছে, সাংবিধানিক পদ, কনস্টিটিউশনাল পোস্ট, সেগুলোই হোল্ড করে লোকসভা এমপি এবং এমএলএরা। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের কোন অঙ্গতে লোকসভা এমপি এবং এমএলএরা পড়ে। রাষ্ট্রের অঙ্গ বলতে লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। এবারে দেখে নেব এরা কোন অঙ্গের পার্ট। তো লোকসভা এমপিরা হচ্ছেন কেন্দ্রীয় লেভেলে আইন পরিষদের পার্ট, সেন্ট্রাল লেজিসলেচারের তারা পার্ট, যেখানে এমএলএরা হচ্ছে রাজ্যের যে আইন পরিষদ রয়েছে তার পার্ট হচ্ছে, অর্থাৎ উভয়ই কিন্তু আইন পরিষদের পার্ট, অর্থাৎ লেজিসলেচারের পার্ট, জাস্ট দুজনে দুটো লেভেলের আইন পরিষদের পার্ট। তৃতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন, এই সমস্ত নির্বাচনে দাঁড়ানোর জন্য কি কি কোয়ালিফিকেশন ক্যান্ডিডেটদের থাকতে হবে। তো লোকসভা এমপি এবং এমএলএদের উভয় কোয়ালিফিকেশনই সেম। সবার প্রথম তাদের ভারতের নাগরিক হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। দ্বিতীয়ত তাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা অ্যাপয়েন্টেড কোনো ব্যক্তির সামনে তাদের শপথ গ্রহণ করতে হবে। বিফোর ইলেকশন যখন তারা প্রার্থী হিসাবে নমিনেশন ফাইল করছে, তখন তাদেরকে একবার শপথ গ্রহণ করতে হয়। আমাদের তৃতীয় কোয়ালিফিকেশনও দুজনের ক্ষেত্রে সেম। এই সমস্ত নির্বাচনে দাঁড়ানোর জন্য ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর বা তার উপরের বয়সের ব্যক্তিরা এই নির্বাচনে দাঁড়াতে পারবে। এবং ফাইনালি আমাদের চতুর্থ কোয়ালিফিকেশন হচ্ছে, এই তিনটে কোয়ালিফিকেশন বাদ দিয়েও যদি পার্লামেন্ট অন্য কোনো কোয়ালিফিকেশন আরোপ করতে চায়, তাহলে সেই কোয়ালিফিকেশন গুলোও কিন্তু কন্টেস্টিং ক্যান্ডিডেটদের উপরে লাগু করতে হবে। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 এর মাধ্যমে পার্লামেন্ট তেমন অনেক অ্যাডিশনাল কোয়ালিফিকেশনস অ্যাড করেছে, যেগুলো এই সমস্ত ইলেকশনে যারা দাঁড়াচ্ছে কন্টেস্টিং ক্যান্ডিডেটদের উপরে লাগু হয়। এবারে চলে আসছি আমরা 4 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন, অর্থাৎ ডিসকোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট, অর্থাৎ কি কি ক্রাইটেরিয়া ফুলফিল না করলে প্রার্থী হিসাবে এই সমস্ত ইলেকশনে দাঁড়ানোই যাবে না। তো লোকসভা এমপিদের ক্ষেত্রে তারা কোনো অফিস অফ প্রফিট, অর্থাৎ লাভজনক পোস্টে তারা থাকলে চলবে না। সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে বা রাজ্য সরকারের আন্ডারে তারা কোনো লাভজনক পদ, যেখান থেকে তারা রেগুলার স্যালারি ড্র করছে, তেমন কোনো পোস্টে থাকলে কিন্তু চলবে না। তবে মিনিস্টারদের এই ক্ষেত্রে এক্সেমশন দেওয়া আছে। সে যদি কেন্দ্রীয় মন্ত্রী হয় বা রাজ্যের মন্ত্রী হয়, তাহলে কিন্তু তারা পদে থাকাকালীন এই সমস্ত নির্বাচনে তারা দাঁড়াতে পারবে। মিনিস্টার ছাড়া আপাতত অন্য কোনো পোস্টের জন্য এই এক্সেমশনটা দেওয়া নেই। তবে ভবিষ্যতে পার্লামেন্ট চাইলে অন্যান্য পোস্টগুলোকেও এক্সেম্পট করতে পারে। পার্লামেন্ট যদি এক্সেম্পট করে, তার মানে হচ্ছে তারা তাদের পূর্ব পদে থাকাকালীন তারা এই নির্বাচনে দাঁড়াতে পারবে। তবে যেই সমস্ত পোস্টগুলো এক্সেম্পটেড নয়, তাদেরকে কিন্তু আগে তাদের পোস্ট থেকে রিজাইন করতে হবে, তারপর তারা ইলেকশনে কন্টেস্ট করার জন্য এলিজিবল হবে। তেমনি এমএলএদের ক্ষেত্রেও তারা লাভজনক পোস্টে থাকলে চলবে না কেন্দ্র বা রাজ্য সরকারের আন্ডারে। তবে স্টেট লেজিসলেচার কিছু এক্সেম্পটেড পোস্ট দিয়েছে, তাদের মধ্যে আপাতত শুধু মন্ত্রীরাই রয়েছেন। সে যদি কেন্দ্রীয় বা রাজ্যের লেভেলের মন্ত্রী হন,
তাহলে তারা পদে থাকাকালীন এমএলএ ইলেকশনে দাঁড়াতে পারবে ক্যান্ডিডেট হিসাবে। তাছাড়া আপাতত অন্য কোনো পোস্টে এই এক্সামশনটা দেওয়া নেই। ভবিষ্যতে স্টেট লেজিসলেচার এই এক্সামশনটা পার্লামেন্টের মতোই এক্সটেন্ড করতে পারে। দ্বিতীয় পয়েন্ট অফ ডিসকোয়ালিফিকেশন হচ্ছে একজন ব্যক্তি যদি আনসাউন্ড মাইন্ডের হয়, অর্থাৎ সে মানসিকভাবে যদি অসুস্থ থাকেন এবং সেটা কোর্টে প্রমাণিত হয়েছে, এমন কোনো ব্যক্তি কিন্তু ইলেকশনে কন্টেস্ট করতে পারবে না, এমপি বা এমএলএ ইলেকশনে কন্টেস্ট করতে পারবে না। তৃতীয় পয়েন্ট অফ ডিসকোয়ালিফিকেশন, সে যদি আনডিসচার্জড ইনসলভেন্ট হয়, অর্থাৎ সে দেউলিয়া যদি হয়ে যায়, তার উপরে যদি টাকা পয়সা বা সম্পত্তি দেনা আছে, তাহলেও সে কিন্তু ইলেকশনে দাঁড়াতে পারবে না। একটা দেনায় ডুবে থাকা ব্যক্তি, তার উপরে কিন্তু প্রভাব বিস্তার করা যায়, তাকে লোভ দেখানো যেতে পারে। তো তাই জন্য তাকে যে কোনো পাবলিক পোস্টের থেকে তাকে দূরে রাখা হয়। 4 নম্বর ডিসকোয়ালিফিকেশন, সে যদি ভারতের নাগরিকত্ব হারায় কোনো কারণে বা অন্য কোনো দেশের প্রতি সে আনুগত্য প্রদর্শন করে, অ্যালিজিয়েন্স সে প্রুভ করে, তাহলে কিন্তু সে ভারতের এমপি বা এমএলএ ইলেকশনে সে কিন্তু দাঁড়াতে পারবে না, ইনএলিজিবল হয়ে যাবে। এবং 5 নম্বর পয়েন্ট অফ ডিসকোয়ালিফিকেশন হতে পারে এই 4টে পয়েন্টের বাদেও যদি পার্লামেন্ট কোনো আইনের দ্বারা অন্য কোনো ডিসকোয়ালিফিকেশন আরোপ করে, তাহলে সেই ক্ষেত্রে সেই ডিসকোয়ালিফিকেশনটাও মানতে হবে। আমাদের 5 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এলিজিবিলিটি অফ দ্য ইলেক্টোরেটস, অর্থাৎ এই সমস্ত ইলেকশনে, লোকসভা বা এমএলএ ইলেকশনে যারা ভোট দেয়, যারা ভোটার্স রয়েছে, তাদের কি কোয়ালিফিকেশনস থাকতে হবে। তো লোকসভা এমপিদের ভোটে অংশগ্রহণ করে আমাদের গোটা দেশের যারা প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছে, সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের মাধ্যমে লোকসভা নির্বাচন হয়। যতজন অ্যাডাল্ট মেম্বার্স রয়েছে 18 অ্যান্ড অ্যাবাভ, তারা কিন্তু লোকসভা নির্বাচনে পার্টিসিপেট করতে পারে ভোটার হিসাবে। সেখানে এমএলএ ইলেকশনে পার্টিসিপেট করতে পারে যেই পার্টিকুলার রাজ্যের বিধানসভার নির্বাচন হচ্ছে, সেই পার্টিকুলার রাজ্যে যারা অ্যাডাল্ট মেম্বার্স রয়েছে, তারা এমএলএ ইলেকশনে ভোটার হিসাবে পার্টিসিপেট করেন। এলএসএমপি এবং এমএলএ ইলেকশন দুটোতেই হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ফলো করা হয়, তবে লোকসভার ক্ষেত্রে সেটা গোটা কান্ট্রি জুড়ে এবং এমএলএদের ক্ষেত্রে গোটা স্টেট জুড়ে। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ এই এমপি এবং এমএলএদের নির্বাচন প্রক্রিয়া কিভাবে হয় এবং কিভাবে তাদের নিয়োগ হয় সেটা আমরা দেখে নেব। এলএসএমপি এবং এমএলএ উভয় ক্ষেত্রেই কিন্তু ডাইরেক্ট ইলেকশন হয়, অর্থাৎ সাধারণ জনতা এনাদের ইলেকশনে ডাইরেক্টলি পার্টিসিপেট করে নিজেদের প্রতিনিধিকে নির্বাচন করে। লোকসভার ক্ষেত্রে বরাদ্দ করা আছে যে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতজন করে এমপি আসবেন। তো 530 জন মেম্বার্স ইলেক্টেড হবেন রাজ্যগুলোর থেকে এবং 13 জন মেম্বার ইলেক্টেড হবেন আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরিজ রয়েছে সেখান থেকে। এমএলএদের ক্ষেত্রে অবশ্য বিধানসভার সাইজ যেহেতু স্টেট টু স্টেট ভেরি করে, তাই জন্য এরকম কোনো ডেফিনিট সংখ্যা দেওয়া নেই, তবে কনস্টিটিউশন একটা লিমিট সেট করে দিয়েছে। মিনিমাম একটা বিধানসভায় সদস্য সংখ্যা 60 জন হতে হবে এবং ম্যাক্সিমাম 500 জন হতে হবে। কিছু এক্সেপশনস আছে বটে এই রুলে, তবে আমাদের এক্সামের জন্য অত এক্সেপশনস জেনে কাজ নেই। মোটামুটি 60 থেকে 500-র মধ্যে সদস্য সংখ্যা থাকতে হবে প্রত্যেকটা রাজ্যের বিধানসভাতে। 7 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন, রেসপন্সিবিলিটি অফ ইলেকশনস, অর্থাৎ লোকসভা এবং বিধানসভার নির্বাচন করার দায়িত্ব কোন এজেন্সি বা কোন অথরিটির রয়েছে। তো উভয় ক্ষেত্রেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের নির্বাচন কন্ডাক্ট করে। নির্বাচন কে কন্ডাক্ট করে এটা কিন্তু মনে রাখা খুবই ইজি বন্ধুরা। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা এবং বিধান পরিষদ এবং বিধানসভার নির্বাচন আমাদের ভারতের যে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ডাক্ট করে। তার নিচের যে দুটো লেভেল অর্থাৎ লোকাল বডিজ, মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত, সেই বডিজগুলোর ইলেকশন করার জন্য আলাদা একটা স্টেট ইলেকশন কমিশন বলে একটা সংস্থা রয়েছে, তারা হচ্ছে ওই দুটো ইলেকশনের দায়িত্বে আছে। তো অল ইন ওয়ান, প্রেসিডেন্ট থেকে বিধানসভা পর্যন্ত ইলেকশন করাই হচ্ছে দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। এবং সেই ইলেকশন নিয়ে যদি কোনো বিবাদ বা মীমাংসা করার প্রয়োজন হয়, তবে সেই ম্যাটারটা সেই রাজ্যের যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশন, অর্থাৎ ডিরেক্টলি সেই হাইকোর্টের কাছে যাবে এবং হাইকোর্ট সেটা নিয়ে বিবেচনা করে বিচার প্রদান করবে। তবে সেই বিচারটা যদি কারোর পছন্দ না হয়, তাহলে সে হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে, অর্থাৎ সুপ্রিম কোর্টের এই বিষয়ে অ্যাপেলেট
জুরিসডিকশন আছে, অরিজিনাল জুরিসডিকশন নেই। সুপ্রিম কোর্টে অ্যাপিলের মাধ্যমে যাওয়া যেতে পারে হাইকোর্ট অর্ডারের এগেইনস্টে। তো লোকসভা এবং বিধানসভা নির্বাচনের যে কোনো ডিসপিউট হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে। এবারে নির্বাচনের পালা শেষ। এবার আমরা আলোচনা করব এলএসএমপি এবং এমএলএরা শপথ গ্রহণ কার সামনে করে থাকে। তো ইনারা দুজনেই কিন্তু দুবার শপথ নেয়। প্রথমবার নির্বাচন কমিশনের দ্বারা একজন অ্যাপয়েন্টেড ব্যক্তির সামনে, যখন তারা কন্টেস্টিং ক্যান্ডিডেট হিসাবে তারা ফর্ম ফিল আপ করেছিল ইলেকশনের পূর্বে, তারা শপথ গ্রহণ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা একটা অ্যাপয়েন্টেড ব্যক্তির সামনে। তবে ইলেকশনে জিতে গেলে লোকসভা এমপিরা শপথ গ্রহণ করেন প্রেসিডেন্ট বা তার দ্বারা অ্যাপয়েন্টেড কোনো ব্যক্তির সামনে, যেখানে এমএলএরা শপথ গ্রহণ করেন সেই রাজ্যের গভর্নরের সামনে অথবা উনার দ্বারা অ্যাপয়েন্টেড কোনো ব্যক্তির সামনে। তো দুবার ইনারা শপথ গ্রহণ করেন, একবার ইলেকশনের পূর্বে ক্যান্ডিডেট হিসাবে এবং দ্বিতীয়বার ইলেকশনের পরে অ্যাজ মেম্বার অফ দ্য রেসপেক্টিভ হাউস। এবং সেই শপথে তারা কি বলবে সেটা আমাদের সংবিধানে 3 নম্বর শিডিউলে লেখা আছে। সমস্ত সাংবিধানিক পোস্ট যাদের শপথ গ্রহণ করার ব্যাপার আছে তাদের শপথের বাণীগুলো এই 3rd শিডিউলেই লেখা আছে। একবার মনে রাখলেই সমস্ত জায়গায় এটাই অ্যাপ্লিকেবল হবে। ফর্মুলা বেসড সাবজেক্ট পলিটি, একবার ফর্মুলাটা রপ্ত হলেই সব জায়গায় তুমি সেম ফর্মুলা মোস্ট অফ দ্য ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 10 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন, টার্ম বা টেনিয়র। এমপি বা এমএলএদের পদে থাকার মেয়াদ কতকাল থাকে সেটা আমরা দেখে নাও। তো লোকসভা এমপি এবং এমএলএদের ক্ষেত্রে দুজনেরই একটা ফিক্সড টেনিয়র থাকে 5 বছরের। 5 বছরের মেয়াদের পরে তাদের টার্ম কমপ্লিট হয়ে যায়। নেক্সট জেনে নেব এদের স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমোলিউমেন্টস, অর্থাৎ তারা বেতন ভাতা সুবিধাদি কি কি পায়। তো সাংসদ এবং বিধায়করা কি সুবিধাদি পাবে তাদের রেসপেক্টিভ হাউস ডিটারমাইন করে। যেমন লোকসভা এমপির ক্ষেত্রে সেটা পার্লামেন্টের দ্বারা নির্ধারিত হয় এবং এমএলএদের ক্ষেত্রে সেই রাজ্যের স্টেট লেজিসলেচারের দ্বারা নির্ধারিত হয়। 12 নম্বরে আমরা জেনে নেব যে এরা প্রিভিলেজ এবং রাইটস কি কি পায়, অর্থাৎ বিশেষাধিকার ইনাদের কি কি রয়েছে। যেমন রাজ্যসভা এমপি এবং এমএলসিদের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম একদম সেম টু সেম প্রিভিলেজ এবং রাইটস লোকসভা এমপি এবং এমএলএরাও পেয়ে থাকেন। 1 নম্বর, তাদের পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার রেসপেক্টিভলি যে যেই হাউসে বিলং করে সেই হাউসের সেশন চলাকালীন তার 40 দিন আগ পর্যন্ত এবং 40 দিন পর পর্যন্ত তাদেরকে কোনো দেওয়ানি মামলা সিভিল কেসে অ্যারেস্ট করা যাবে না। তবে এই প্রোটেকশনটা কিন্তু ক্রিমিনাল কেস এবং প্রিভেন্টিভ ডিটেনশন কেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না। অর্থাৎ সেশন চলাকালীন তার 40 দিন আগে এবং পর পর্যন্ত যদি তারা ক্রিমিনাল বা প্রিভেন্টিভ ডিটেনশন কেসের আরোপি হয়ে থাকেন তাহলে অবশ্যই তাদের অ্যারেস্ট করা যেতে পারে। শুধু সিভিল কেসের ক্ষেত্রে অ্যারেস্ট করা যাবে না, ইমিউনিটি দেওয়া আছে। দ্বিতীয়ত, তাদের নিজেদের কক্ষে তাদের বাক স্বাধীনতা অবাধ রয়েছে, কমপ্লিট ফ্রিডম অফ স্পিচ তাদের রয়েছে। তারা যে কোনো মতবাদ, যে কোনো যুক্তি তারা প্রেজেন্ট করতে পারে কোনো ভয় ডর ছাড়া। সাংসদ বা বিধায়কদের তাদের নিজেদের কক্ষে কিছু বলার জন্য তাদের বিরুদ্ধে কিন্তু কোর্টে কেস ফাইল করা যাবে না। তবে সেই হাউসের নিজেদের নিয়ম এবং সংবিধানের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর গণ্ডিতে থেকেই কিন্তু তাকে কথা বলতে হবে এবং সেগুলো যদি উল্লঙ্ঘন করে তাহলে সেই হাউসের যিনি প্রিসাইডিং অফিসার রয়েছে, সভাপতি রয়েছে, তিনি অ্যাকশন নিতে পারে। কোর্ট এই বিষয়ে ইন্টারফেয়ার করবে না। হাউসের ইন্টারনাল ম্যাটারে জেনারেলি কোর্টের ইখতিয়ার বা জুরিসডিকশন থাকে না। হাউসের কোনো মেম্বারের বিরুদ্ধে যদি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হয় সেটা সেই হাউসের প্রিসাইডিং অফিসারই করতে পারবে। এবং তৃতীয় প্রিভিলেজ হচ্ছে সেশন চলার দরুন তাদেরকে জুরি সার্ভিস দিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ সেশন চলাকালীন কোর্ট তাদেরকে কোনো প্রমাণ বা সাক্ষী হিসাবে ডাকতে পারবে না, বা ডাকলেও তারা রিফিউজ করতে পারে এই বলে যে এখন তাদের সেশন চলছে। যেহেতু তারা সাংসদ বা বিধায়ক, তাদের ফার্স্ট প্রায়োরিটি পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের সেশন অ্যাটেন্ড করা। নেক্সট আমরা আলোচনা করব লোকসভা এমপি বা এমএলএ পোস্টে কি কি কারণে ভ্যাকেন্সি আসতে পারে, অর্থাৎ এই পদগুলো কিভাবে খালি হয়ে যেতে পারে। তো প্রথম কারণ হচ্ছে ডাবল মেম্বারশিপ, অর্থাৎ একজন লোকসভা এমপি বা এমএলএ সে একাধিক হাউসের মেম্বার হিসাবে নির্বাচন বা নমিনেশন পেয়েছে, সেই ক্ষেত্রে তাকে যে কোনো একটা হাউসের মেম্বারশিপ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় কারণ, সে যদি কোনো কারণে ডিসকোয়ালিফাই হয়ে যায় ইলেকশন কমিশনের রুলস অনুযায়ী বা পার্লামেন্টের বা স্টেট লেজিসলেচারের রুলস অনুযায়ী। তৃতীয়, সে যদি ইস্তফা দিয়ে দেয়, চাপ হ্যান্ডেল করতে পারছে না তো ইস্তফা দিয়ে দিল। 4 নম্বর, সে যদি তার কক্ষের যে মিটিংগুলো রয়েছে সেখানে কন্টিনিউয়াসলি 60 ডেজ পর্যন্ত সে উইদাউট নোটিস যদি অ্যাবসেন্ট থাকেন তাহলে তার মেম্বারশিপ চলে যাচ্ছে।
এবং অন্যান্য কেস যেমন তার ইলেকশনটাই যদি কোর্টের দ্বারা রদ করে দেওয়া হয়, অথবা সে কোনো হায়ার পোস্ট যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর এই সমস্ত পোস্টের নির্বাচনে সে যদি জিতে যান, তাহলে লোকসভা এমপি বা এমএলএ পোস্টে ভ্যাকেন্সি আসতে পারে। তো আগের পয়েন্টেই দেখে নিলাম, ভ্যাকেন্সি আসার একটা কারণ হচ্ছে রেজিগনেশন, অর্থাৎ তারা যদি মেয়াদ চলাকালীন তারা ইস্তফা যদি দিয়ে দেন, সেই ইস্তফাটা কে কাকে দেন সেটাই হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন। তো লোকসভা এমপিরা তাদের ইস্তফাটা তাদের হাউসের যিনি প্রিসাইডিং অফিসার আছেন অর্থাৎ স্পিকার, তাকে তারা ইস্তফা পত্র দিয়ে থাকেন। যেখানে এমএলএরা, বিধায়করা, তারা তাদের হাউসের যিনি প্রিসাইডিং অফিসার আছেন অর্থাৎ বিধানসভার স্পিকার, তাকে ইস্তফা দিয়ে থাকেন। তো দুটো কক্ষের মেম্বাররাই তাদের প্রিসাইডিং অফিসারকে ইস্তফা দেন। এই একই পয়েন্টটা কিন্তু রাজ্যসভা এমপি বা এমএলসিদের ক্ষেত্রেও অলমোস্ট সিমিলার ছিল, যে তারা নিজেদের হাউসের প্রিসাইডিং অফিসারকে ইস্তফা দিয়ে থাকেন। এবং ভ্যাকেন্সি আসার আরেকটা কারণ হতে পারে রিমুভাল, অর্থাৎ তাদের মেয়াদ চলাকালীন যদি তাদের পদ থেকে রিমুভ করে দেওয়া হয়। তো এলএসএমপি এবং এমএলএদের মূলত দুটো ব্যক্তির দ্বারা রিমুভ করা যেতে পারে। এলএসএমপিদের প্রেসিডেন্ট রিমুভ করতে পারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপদেশ অনুযায়ী। কি কি কারণে? যদি তারা ডাবল মেম্বারশিপ হোল্ড করছে, যদি তাদের ডিসকোয়ালিফিকেশন হয়ে যাচ্ছে, বা তারা যদি অনন্তকাল ধরে অ্যাবসেন্ট রয়েছে, সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচন কমিশনের উপদেশে তাদেরকে পোস্ট থেকে রিমুভ করে দিতে পারে। এমএলএদের ক্ষেত্রে তাদেরকে গভর্নর রিমুভ করতে পারে, অবশ্যই নির্বাচন কমিশনের উপদেশ অনুযায়ী ডাবল মেম্বারশিপ, ডিসকোয়ালিফিকেশন বা অ্যাবসেন্সের কারণে, এবং গভর্নরের ডিসিশনটাই এই ক্ষেত্রে ফাইনাল হবে। তবে আরেকটা কারণ আছে যার জন্য এলএসএমপি বা এমএলএদের পোস্টের থেকে রিমুভ করা যেতে পারে, সেটা হচ্ছে ডিফেকশন বা দলদ্রোহিতার কারণে। এই সাংসদ বা বিধায়কদের বিরুদ্ধে যদি দলদ্রোহিতার আরোপ তার পার্টি থেকে নিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে তাকে রিমুভ করা যেতে পারে। তবে সেই বিষয়ে ডিসিশন নেবে তাদের রেসপেক্টিভ হাউসের প্রিসাইডিং অফিসার, অর্থাৎ লোকসভা এমপির ক্ষেত্রে স্পিকার অফ দ্য লোকসভা এই ডিফেকশনের বিষয়টা আলটিমেট ডিসাইড করবে। এমএলএদের ক্ষেত্রেও স্পিকার অফ দ্য বিধানসভা এই বিষয়ে বিচার করবেন। তবে এই ক্ষেত্রে ইট ইজ সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ উভয় হাউসের স্পিকার যা নির্ণয় নিল সেটাকে কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করা যাবে। যেই রাজ্যের এমপিকে রিমুভ করা হয়েছে সেই রাজ্যের হাইকোর্টে ডিফেকশনের গ্রাউন্ডে রিমুভালটাকে সে চ্যালেঞ্জ করতে পারবে। তো আগের ক্ষেত্রে যেমন প্রেসিডেন্ট বা গভর্নরের ডিসিশনটা ফাইনাল ছিল, এই ক্ষেত্রে কিন্তু স্পিকারের ডিসিশনটা ফাইনাল হচ্ছে না। কোর্ট চাইলে সেই ডিসিশনটাকে রিভার্স করে দিতে পারে। অ্যান্ড আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব, অর্থাৎ এলএসএমপি বা এমএলএরা তাদের রেসপেক্টিভ পোস্ট থেকে রিটায়ার করার পর, তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, তারা কি পুনরায় সেই পোস্টে নিয়োগ পেতে পারেন, অথবা সরকারি অন্যান্য পোস্টে কি তাদের নিয়োগ করা যেতে পারে। আগেই বলেছিলাম বন্ধুরা, পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে সাধারণত ব্যান লাগানো থাকে সেই সমস্ত পোস্টে যেখানে নিউট্রালিটি বা ফেয়ারনেস মেনটেন করা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেমন ফর এক্সাম্পল জাজদের পোস্ট। তবে এলএসএমপি এবং এমএলএ এদের ইলেকশন সাধারণত পার্টিগতভাবে হয়, তো এদের নিউট্রালিটি মেনটেন করার কোনো দরকার নেই। তারা পার্টির ব্যানারেই সাধারণত ইলেক্টেড হন, এবং এরপরে এটা এক্সপেক্টেড যে তারা সেই পার্টিরই কথাবার্তা বলবে। তো নিউট্রালিটি রাখার কোনো প্রয়োজন নেই, তাই জন্যই তাদের পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কোনো ব্যান নেই। তারা পুনরায় এই পোস্টগুলোতে দাঁড়াতে পারে, এবং যতবার তাদের নিয়োগ হবে, অ্যাপয়েন্টমেন্ট হবে, ততবার তারা বা অতগুলো টেনিয়র তারা কন্টিনিউ করতে পারে। তার সাথে অন্যান্য যে কোনো রকম পাবলিক পোস্টেও তাদের নিয়োগ করা যেতে পারে, কোনো ব্যান নেই পোস্ট রিটায়ারমেন্ট জবের উপর। তো আশা করি আজকের এই টপিক লোকসভা এমপি ভার্সেস এমএলএ তোমাদের পরিষ্কার হলো, এবং বুঝতে পারলে ভালো করে যেই পয়েন্টগুলোর উপরে আমরা কম্পেয়ার করলাম। এই ভিডিও সহ লাস্ট 3টে ভিডিওতে আমরা কিন্তু সেন্ট্রাল লেভেলের দুটো কক্ষের লেজিসলেচার্স যারা রয়েছে, অর্থাৎ রাজ্যসভা এমপি এবং লোকসভা এমপি, তাদের কম্পেয়ার করেছি। তেমনি স্টেট লেভেলের ক্ষেত্রে আমরা এমএলসি এবং এমএলএদের কম্প্যারিজন করেছি। তার সাথে লাস্ট ভিডিও এবং এই ভিডিওতে আমরা ভার্টিক্যাল কম্প্যারিজনও করেছি, অর্থাৎ রাজ্যসভা এমপিদের সাথে এমএলসিদের তুলনা, এবং আজকের ভিডিওতে করলাম লোকসভা এমপিদের সাথে এমএলএদের তুলনা। আমার মনে হয়, এবং আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখেছি, এরকম তুলনামূলকভাবে পড়লে তাহলে পয়েন্টগুলো নিয়ে কনফিউশন খুব কম হয়, এবং পলিটির যেই ফর্মুলাটা তোমরা বুঝতে পারো, তাতে তোমাদের অবশ্যই দীর্ঘদিন মনে থাকবে। তার সাথে অবশ্যই এই ভিডিওটা একবার নয়, দুবার নয়, মিনিমাম 3বার দেখবে, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। একবার দেখে কারোরই দীর্ঘকালীন মনে থাকে না বন্ধুরা, তোমাদের বারবার দেখতে হবে, রিভাইজ করতে হবে, ইভেন খাতায় নোটও নিতে হবে, যাতে করে তোমরা এই জিনিসগুলো দীর্ঘকালের জন্য বা অ্যাটলিস্ট এক্সাম পর্যন্ত মনে রাখতে পারো।
আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন কিপ লার্নিং, কিপ রিভাইসিং।